নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC মিসলেনিয়াস PYQ থেকে কিছু অঙ্ক সলভ করব। এটা 4 নম্বর ক্লাস যেখানে আমরা মিসলেনিয়াসের অঙ্ক সলভ করছি। এর আগে কিন্তু আমরা 3টে ক্লাস মিসলেনিয়াস আর 3টে ক্লাস ক্লার্কশিপের করেছিলাম, যেখানে আমরা PYQ থেকে অঙ্ক সলভ করেছিলাম। তোমাদের যদি এখনো সেই ক্লাসেসগুলো না দেখা হয়ে থাকে তাহলে কিন্তু দেখে নিতে পারো, ডিসক্রিপশনসের লিঙ্ক অ্যাভেলেবেল আছে, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। যদি চ্যানেলে নতুন আছো আর এখন স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। এখানে প্রথম অঙ্কে একটা ইকুয়েশন দেওয়া আছে, খুব ইজি আছে অঙ্কটা। জাস্ট এদেরকে অ্যাড করতে হবে আর তোমার অ্যান্সার তুমি পেয়ে যাবে, ঠিক আছে? অনেকেরই এখানে মনে হয় যে এই জিনিসটাকে কিভাবে অ্যাড করব, যেখানে এই 20 হোল 1/2 দেওয়া থাকে। তো দেখো, এই 2কে 20-র সাথে তোমাকে প্রথমে মাল্টিপ্লাইড করতে হবে, তারপরে তোমার এখানে যা আসবে সেটার মধ্যে এই উপরে যেটা দেওয়া থাকে সেটাকে যোগ করতে হয়, ঠিক আছে? সেইভাবে আমরা সবকটা এখানে ইকুয়েশনকে সলভ করে নিয়ে আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখে নিই কীভাবে করছি তাহলে। 2 20 40 আর 1 হচ্ছে 41, তাহলে 41/2 প্লাস এখানে রয়েছে 31/3, তার মানে হচ্ছে 3 30 90, 90 আর 1 91, 91/3। আর এখানে মাইনাস আছে আর এখানে এই অ্যাস্ট্রিক চিহ্নটা আছে। তো এটা যদি এই দিকে আসে তাহলে এটা হয়ে যাবে প্লাস অ্যাস্ট্রিক চিহ্নটা, আর এই জিনিসটা এখানে এসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এখানেই করে দিচ্ছি আর আলাদা করে এটাকে লিখলাম না। তাহলে 35 3 105 আর 2 হয়ে যাবে 107। এখানে অ্যাস্ট্রিক চিহ্ন আছে, তার জায়গায় আমি কোশ্চেন মার্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? জাস্ট এবারে এটাকে সলভ করে নিই। আমাদের যেমন নর্মাল হয়ে থাকে ফ্যাক্টর, সেরকমই হয়ে যাচ্ছে এটাও। কত হবে? 6 হয়ে যাবে। এখানে গেলে 3 আসবে, তো 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 1 3 আর 3 4 12, ঠিক আছে? এখানে 2 আসবে, কত হবে? এখানে হয়ে যাবে 2 আর 18। আর এখানে 6 3 2, ঠিক আছে? তো 2 আসবে আর এটা হয়ে যাবে তোমার 214, ঠিক আছে? ওকে, এবার যোগ করে নিই, কত হয়ে যাবে? এখানে 120 আর 180, 300, 305, 305 মাইনাস 214, তো 305 মাইনাস 214, 105 হবে, 105 আর 4 চলে গেল 101, 91, তাহলে 91/6। আর একে কাটাকুটি যদি করি তাহলে আসবে 15 টাইমস, তো কমপ্লিটলি যাবে আর একটা বেঁচে যাবে আর এখানে 6, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের উত্তর। অপশন সি হয়ে গেল কারেক্ট উত্তর। এই অঙ্কতে কিছুই বেশি বোঝানোর ছিল না, জাস্ট কিভাবে সলভ করব সেটা আমি তোমাকে দেখিয়ে দিলাম, আর সেটা আশা করি তোমরাও পারো। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বলছে এক্স ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ, তাহলে এক্স কাজ করতে পারে 20 দিনে, অ্যান্ড ওয়াই ক্যান ডু ইট ইন 12 ডেজ, আর ওয়াই ওই সেম কাজটাকে 12 দিনে করতে পারে। তাহলে কি বলছে? ওয়াই ওয়ার্কড অ্যাট ইট ফর 9 ডেজ, ওয়াই 9 দিনের জন্য কাজ করলো। ইন হাউ মেনি ডেজ ক্যান এক্স অ্যালোন ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, তাহলে এক্স যে বাকি কাজটা আছে সেটা কত দিনে কমপ্লিট করবে। তাহলে কি দিয়েছে? আমি এর আগের ক্লাসে যেইভাবে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো সলভ করেছি সেই ফর্মেটে লিখেই আমি সলভ করে দেবো, এফিসিয়েন্সি বার করে খুব ইজিলি হয়ে যাবে এটা, ঠিক আছে? তাহলে কি করব? প্রথমে এক্স কত দিয়েছে? এক্স দিয়েছে 20 আমাদেরকে, আর ওয়াই কত দিয়েছে? ওয়াই দিয়েছে 12। এই দুজনের আমরা এলসিএম চেক করব। এলসিএম কত আসবে? এলসিএম হয়ে যাবে 60। 60কে 20 দিয়ে ডিভাইড করলে কত হবে? 3। আর 12কে আর 60কে 12 দিয়ে ডিভাইড দিলে কত হয়ে যাবে? 5, ঠিক আছে? এবার কি বলছে? এটা আমরা পেয়ে গেলাম এফিসিয়েন্সি, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার টোটাল ইউনিট অফ ওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে? ওয়াই যে আছে, ওয়াই 9 দিন কাজ করেছে, তো একদিনে সে 5 ইউনিট কাজ করে নিচ্ছে। 9 দিনে কটা ইউনিট কাজ করবে? 9 দিনে তাহলে সে 45 ইউনিট কাজ করবে। আর এখানে টোটাল 60 ইউনিট কাজ রয়েছে। 60 ইউনিট থেকে 45 ইউনিট বাদ চলে গেলে কত থাকবে আমার কাছে? 15 ইউনিট কাজ থাকবে, রাইট? আর এখানে এক্স এর এফিসিয়েন্সি কত আছে? 3 ইউনিট পার ডে।
তাহলে 15 ইউনিটকে সে কত দিনে শেষ করবে? 5 দিনে শেষ করবে। অ্যান্সার হয়ে গেল অপশন এ। ক্লিয়ার? ইজি ইজি কোশ্চেন আছে। 12 workers take 4 hours to complete a job. How long would it take 15 workers to complete the job? তো বলছে 12 জন ওয়ার্কার 4 ঘন্টায় কোনো কাজকে কমপ্লিট করছে, তো 15 জন ওয়ার্কার কত ঘন্টায় কাজটাকে শেষ করবে? ঠিক আছে, এর জন্য একটা ফর্মুলা হয় M1D1H1/W1। এটা হচ্ছে ম্যান, এটা হচ্ছে ডে, এটা হচ্ছে কত আওয়ার্স নিচ্ছে সেটা, আর W1 মানে হচ্ছে ওয়ার্ক ওয়ান, সমান সমান M2D2H2/W2। এই সমস্ত ইউনিট অনেক সময় অঙ্কে থাকে না, শুধুমাত্র হয়তো আওয়ার্স দেওয়া আছে আর ম্যানস দেওয়া আছে আর ওয়ার্ক দেওয়া থাকে। অনেক সময় কিন্তু ম্যান আর আওয়ার্স দেওয়া থাকে, ওয়ার্কও দেওয়া থাকে না, তখন আমাদের ওয়ার্ক যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে 1 ইউনিট ধরে নিতে হয়। যেমন এখানে কিন্তু ওয়ার্ক দেওয়া নেই, তাহলে আমরা এখানে ওয়ার্ককে কমপ্লিটলি 1 ইউনিট ধরে নেব। ঠিক আছে, তাহলে কি করে করব দেখে নিই। বলছে 12 জন আছে, 4 ঘন্টা নিচ্ছে কাজ করতে, তাহলে এখানে ডি এর কোনো রোল নেই, কত দিন নিচ্ছে সেটা আমাদের বলেইনি, শুধু আওয়ার্স বলেছে, তো 4 ঘন্টা লিখে দিলাম। ডাব্লুর জায়গায় কিছু নেই বলে আমি 1 লিখে দিলাম। তুমি চাইলে ডাব্লু লিখে থাকতে দেবে, কারণ নিচের নিচে যদি সেম থাকে তো কেটেই যাবে সেটা। ঠিক আছে, আর কি বলছে যে 15 জন কতটা টাইম নেবে, তাহলে H2 আমাকে বার করতে হবে, আর এখানে W1 তো সেম আছেই, W2টা 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা কেটে গেল, এটা যাবে 5 বার, এটা যাবে 4 বার, 4 4 16/5, তাহলে কত হচ্ছে 16/5 সমান সমান H2। কতবারে যাবে দেখে নি, এখানে 5 3 15, তো 3 আওয়ার্স কমপ্লিট হয়ে গেল। অপশানে দেখো দু জায়গাতে রয়েছে 3 আওয়ার্স, অপশন বি আর অপশন সিতে রয়েছে 3 আওয়ার্স। তাহলে মিনিট আমাদেরকে বার করতে হবে, 1/5 আমার কাছে এখানে থেকে যাচ্ছে। মিনিট অনেকে বার করতে কনফিউজড হও, তাদেরকে বলবো যেটা ধরে নাও তোমার কাছে এইভাবে ফ্র্যাকশনে রয়ে যাচ্ছে সেটাকে 60 দিয়ে গুণ করে দাও, তুমি মিনিটস পেয়ে যাবে। কত থাকবে এখানে 12, তাহলে 3 আওয়ার্স আর 12 মিনিট, এটা হয়ে যাচ্ছে আমার উত্তর। অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। জাস্ট এই ফর্মুলা দিয়ে কত ইজিলি আমরা এই অঙ্কটাকে করে নিলাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখব আমরা। আ গার্ডনার প্লান্টস 17,956 trees in such a way that there are as many rows as there are trees in a row. The number of trees in a row. তো কি বলছে, ধরে নাও একটা এরকম স্কোয়ারের মতো, যাই হোক এটা পারফেক্ট স্কোয়ার হলো না, এরকম একটা স্কোয়ারের মতো একটা গার্ডেন আছে, যেখানে যতগুলো রো থাকবে, ঠিক আছে, যতগুলো রো থাকবে ততগুলোই কিন্তু কলামও থাকবে। যেমন দেখো এখানে 1 2 3 4, তো এই দিকেও দেখো 1 2 3 4। ঠিক আছে, তো ওর কাছে এতগুলো গাছ আছে, এই গাছগুলোকে সে কটা রো আর কটা কলামে লাগাতে পারবে সেটাই আমাদেরকে জিজ্ঞেস করছে। কি করে বার করব? জাস্ট এটা একটা পারফেক্ট স্কোয়ার হতে হবে, তাই তো এখানে যতটা থাকতে হবে এইদিকে ততটা থাকতে হবে। তো পারফেক্ট স্কোয়ার যদি এই সংখ্যাটা হয় তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। তো জাস্ট এর আন্ডার রুট আমরা বার করে নেব, আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তোমাদের মধ্যে অনেকেই জানো যে আমরা বড় সংখ্যা হোক ছোট সংখ্যা হোক আন্ডার রুট কী করে বার করি শর্টকাট ট্রিক্সে, আর যারা জানো না তারা আজকে দেখে নাও। কি করব, যখন 5টা সংখ্যা দেয়া থাকে তখন আমি এইটুকু জানি যে 5টা সংখ্যার জন্য 3 ডিজিটের কিছু একটা আসবে, এখানে অ্যান্সারটা আসবে 3 ডিজিটের। ঠিক আছে, এই আন্ডার রুট থেকে বেরিয়ে যে আসবে সেটা 3 ডিজিটের হবে। কি করে এটাকে ডিভাইড করব, প্রথমে লাস্টেরকে দুটোকে ধরে নিলাম, রিমেনিং যারা পড়ে থাকবে তাদেরকে আমি একসাথে রেখে নিলাম। ঠিক আছে, এখানে অন্য পেন কালার দিয়ে করে দিই, বুঝতে সুবিধা হবে তোমাদের। তো দেখো 6-এর জন্য কি আসতে পারে লাস্টে, 6-এর জন্য আইদার 4 আসবে কিংবা 6 আসবে। ইউনিট ডিজিট কি করে ডিসাইড করা হয়, আচ্ছা এই ক্লাসে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। ধরো 2 3 4 5 6 7 8 9, আর আচ্ছা 9 অবধি থাকুক। ঠিক আছে, এর যদি আমি সবার স্কোয়ার করতে স্টার্ট করি তাহলে ইউনিট ডিজিট দেখো, এটা এখানে কত আসবে 4, এখানে আসবে 9, এখানে আসবে 16, কিন্তু এখানে ইউনিট ডিজিট কি আছে, এখানে ইউনিট ডিজিট হচ্ছে তোমার 6, রাইট। ইন সিমিলার ওয়ে এটা হয়ে যাবে 25, এটা হয়ে যাবে
36, এটা হয়ে যাবে 49, এটা হয়ে যাবে 81, এটা হয়ে এটা হয়ে যাবে 64, আর এটা হয়ে যাবে 81। ঠিক আছে, তাহলে দেখো সবকটার মধ্যে শুধুমাত্র কিন্তু 4 আর 6-এর কাছেই কিন্তু ইউনিট প্লেসে 6 রয়েছে। তার মানে এই 3 সংখ্যার মধ্যে এখানে লাস্টে যে রয়েছে, এই লাস্টে আইদার 4 আসবে কিংবা 6 আসবে, এইটুকুটা আমি বুঝতে পারছি। প্রথমে কি বসবে সেটা আমরা দেখে নেব 179-এর আন্ডার রুটটা বার করে। সেটা কি করে করব? এটা কার কাছাকাছি আছে আমরা সেটা চেক করব। এটা কি 12-র কাছাকাছি আছে? তো 12-র স্কোয়ার হয় 144। নাকি এটা 13-র কাছাকাছি আছে? 13-র স্কোয়ার হয় 169। আর 14-র কাছাকাছি কি আছে? 196। তাহলে দেখতে গেলে এর থেকে ছোট আর কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে 13, রাইট? 14 তো বড় হয়ে যাচ্ছে, তো আমরা সব থেকে কাছে আর সব থেকে এর মানে ছোট যেটা থাকবে সেটাকে নেব। 12 অনেক ছোট হয়ে যাচ্ছে, তার থেকেও কিন্তু একটা বড় সংখ্যা রয়েছে 13, যেটা কিনা এর কাছেও আছে আর ছোটও আছে। তাহলে আমরা 13 চুজ করলাম এখানে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে দিতে পারি কনফিডেন্টলি যে এখানে তো 13 হবেই হবে। অপশনেও দেখো এখানে রয়েছে 13, এখানে রয়েছে 13। প্রশ্নটা হচ্ছে এবার এখানে 4 হবে না এখানে 6 হবে? তো এখানে যেহেতু 13 এসছে, এই 13কে কি করবে? 13 বা তোমার যাই সংখ্যা আসুক না কেন তাকে তার জাস্ট পরের সংখ্যা, এই ক্ষেত্রে হয়ে যাবে 13-র পরে 14, এদের তুমি গুণ দিয়ে দাও। ঠিক আছে, গুণ দিয়ে দিলে কত পাবে তুমি? 169-এ যদি 13 যোগ করি 179 আর 182 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যা এসেছে সেটা কিন্তু এই 179-এর থেকে বড় এসেছে, রাইট? তার মানে হচ্ছে কি আমরা ছোটটাকে সিলেক্ট করব। যদি এখানে ছোট আসতো তাহলে আমরা বড়টাকে সিলেক্ট করতাম। ঠিক আছে, জাস্ট উল্টোগুলো করতে হয়। তাহলে এখানে আমরা 4 করে দিলাম। আমাদের উত্তর হয়ে গেল অপশন বি 134। এই 134 করে রো আর 134 করে আমরা কলাম যদি বানাই তাহলে কিন্তু এই সংখ্যার গাছ যে আছে ইকুয়াল রো অ্যান্ড ইকুয়াল কলামে আমরা ডিস্ট্রিবিউট করে লাগাতে পারবো। ক্লিয়ার আছো? এখানে দেখো এই যে এত কিছু যে আমি দেখালাম তোমাকে, এক্সাম হলে তো তুমি এত কিছু করতে যাবেই না, এটা আমি তোমাকে বোঝালাম বলে এখানে করলাম। জাস্ট তুমি এই একটা লাইন লিখবে, এই দুটো লাইন লিখবে, তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কগুলো দেখে আশা করি তোমরা বুঝতেও পারছো যে PYQ এ কী ধরনের অঙ্ক এসেছিল আর কতটা হাই লেভেল ছিল, কতটা লো লেভেল ছিল। এর আগের 3টে ক্লাসও যদি দেখোনি তো সেটাও কিন্তু অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হতে স্টার্ট করবে আর একটা আইডিয়াও পাবে ওভারঅল যে কেমন ধরনের অঙ্ক মিসলেনিয়াসে জিজ্ঞেস করছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। কি বলছে? A man invested 1/3 of his capital at 7%, 1/4 of his capital at 8%, and rest at 10%, thereby getting an annual income of 561. What was his capital? ঠিক আছে, তো বলছে যে একজন নিজের ওর যা কামাই আছে সেটার 1/3 সে 7%-এ ইনভেস্ট করে দিচ্ছে, 1/4 সে 8% ইনভেস্ট করছে আর রিমেনিং 10% ইনভেস্ট করছে। তো প্রথমে আমরা দেখে নেব যে তার টোটাল আর্নিং থেকে 1/3 1/4 মাইনাস করলে কতটা রিমেনিং থাকছে। তো টোটাল ধরে নাও 1 আছে, মাইনাস 1/3 প্লাস 1/4 কত হয়ে যাবে? 1 মাইনাস 4 3 12, আর এখানে চলে আসবে তোমার 7। ঠিক আছে, তাহলে 5/12 হচ্ছে তার রিমেনিং। ঠিক আছে, তাহলে আমরা কি করব? ধরে নিলাম সেই অ্যামাউন্টটা হচ্ছে এক্স, সো এক্সের 1/3 মাল্টিপ্লাইড বাই 7%। ঠিক আছে, তারপরে হচ্ছে কি প্লাস 1/4 এক্স মাল্টিপ্লাইড বাই 8/100। এখানে বাই 100 কেন করছি? কারণ পার্সেন্টেজ আছে বলে। ঠিক আছে, তারপরে প্লাস 512x মাল্টিপ্লাইড 10/100। এখানে এক্স আর 1/100 আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে x/100 আমি কমন নিয়ে নিলাম, ভেতরে পড়ে থাকলো 7/3 প্লাস এখানে এটা কেটে যাবে, এখানে রইল শুধু তাহলে 2, আর এটাও কেটে যাবে, এটা 5 টাইমস আর এটা 6 টাইমস। ঠিক আছে, তাহলে 25/6। ব্যাস, এবার এটাকে সলভ করে দিলে আমরা আমাদের ভ্যালু পেয়ে যাবো। এটা সমান সমান হচ্ছে 561। ঠিক আছে, এলসিএম কত বেরিয়ে যাবে এদের? এলসিএম বেরিয়ে যাবে হচ্ছে
6, এখানে আসবে তোমার 14 প্লাস এখানে আসবে 12 আর এখানে আসবে 25। কত হয়ে যাবে যোগ করলে? 12 12 24 আর 2 26, 26 আর 25 51। 51 তাহলে এক্স 151/6 ইকুয়ালস টু 561। এবার খুব ভালো করে দেখো, 51-এর 11 টাইম হচ্ছে 561, ঠিক আছে? কিংবা এইভাবেও কাটতে পারো, 51 যা 51 আর 5টা আরও আমার কাছে রয়ে গেল, সেটা ক্যারি ফরওয়ার্ড হলে 51 হচ্ছে, সো আগেন 1 টাইম যাবে, ঠিক আছে? এবার তাহলে কি করব? এবার কোনাকুনি গুণ করে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাব। 11 ইন্টু 6 ইন্টু 100 কত হবে? 6600। অপশন এ হয়ে গেল কারেক্ট উত্তর, ঠিক আছে? খুব ইজি ছিল এই অঙ্কটা, জাস্ট তোমাকে বেসিক ধরে করলে এটা তুমি অ্যান্সার পেয়ে যাবে, কোনো শর্টকাটের পিছনে তোমাকে ছুটতে হবে না, জাস্ট বেসিক ধরে করবে, ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। A train can go from Vardhaman to Howrah in 6 hours and another train can go from Howrah to Vardhaman in 4 hours. ঠিক আছে, দুটো ট্রেন দুদিকে যাচ্ছে, একজন বর্ধমান থেকে হাওড়ার দিকে আসছে আর একজন হাওড়া থেকে বর্ধমানের দিকে আসছে। প্রথম যিনি আসছেন সে 6 আওয়ার্স টাইম নিচ্ছে, আর নেক্সট যে ট্রেনটা মানে অন্য দিক থেকে যে ট্রেনটা আসছে সেটা 4 ঘন্টা টাইম নিচ্ছে, ঠিক আছে? দুটো ট্রেন 7টার সময় শুরু হয়েছে, তো তারা কটার দিকে মিট করবে এটাই জিজ্ঞেস করছে আমাদেরকে এই অঙ্কে। এটার জন্য একটা খুব বেসিক একটা জিনিস তোমাকে এখানে বলি। ধরে নাও এখানে হচ্ছে হাওড়া, ঠিক আছে, আর এখানে হচ্ছে বর্ধমান। যে কোনো একটা ট্রেন, ধরো একটা ট্রেন এত দূর এলো, ঠিক আছে, আর অন্য ট্রেন এত দূর এলো। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এটাই যে দুটো ট্রেন মিলে কিন্তু কমপ্লিট যা ডিস্টেন্স আছে সেই কমপ্লিট ডিস্টেন্স কভার করছে। দুটো ট্রেন যেখানে মিট করছে সেখানে কিন্তু ডিস্টেন্সটা কমপ্লিট কভার হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা খুব ইজিলি করতে পারি এটাকে, যদি আমরা ধরে নিই, দেখো এটা দুভাবে করা যেতে পারে। একটা তো বেসিক মেথড আছে যেটা অনেক লেন্দি হয়ে যাবে, আর একটা একটু শর্ট আছে, ঠিক আছে? আমি প্রথমে তোমাকে শর্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরে নিলাম যে কমপ্লিট ডিস্টেন্সটা হচ্ছে ডি, ঠিক আছে? কমপ্লিট ডিস্টেন্স হচ্ছে ডি, আর এদের মিটিং টাইম হয়ে গেল টি। আর আমি এখানে কি জানি? রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কেন? কারণ দুটো ট্রেন আছে তো, আর অপোজিট দিক থেকে আসছে, তো রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে। তো ফর্মুলা কি হয়ে যাবে? রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। এবার আমরা কি করব? সিঙ্গেল সিঙ্গেল ট্রেনের স্পিডগুলো বার করে নেব, ঠিক আছে? প্রথমে আমরা ধরে নাও ট্রেন 1-এর আমরা স্পিড বার করছি। কত হয়ে যাবে? ডিস্টেন্স তো ডি আছেই, ঠিক আছে? এটাকে ছোট ডি লিখে দিই, তাহলে কনফিউশনটা হবে না। তো কমপ্লিট ডিস্টেন্স যদি এই কভার করে 6 আওয়ার্সে কভার করছে, টাইম হয়েছে 6 আওয়ার্স, আর এখানে কি রয়েছে? কমপ্লিট ডিস্টেন্সটা ডি, তাহলে স্পিড হয়ে গেল d/6। ঠিক সেম ওয়েতে ট্রেন 2-এর যদি আমি রিলেটিভ স্পিড বার করি, এখানে অ্যাকচুয়ালি রিলেটিভ স্পিড হবে না, ঠিক আছে, স্পিড হবে এখানটাতে, কেন রিলেটিভ স্পিড তো দুটোকে মিলিয়ে হবে না, সিঙ্গেল সিঙ্গেলকে তো রিলেটিভ স্পিড বলবো না আমি, ঠিক আছে? ওকে, তাহলে এরও সেম ডিস্টেন্স, আর কতক্ষণ লাগছে? 4 ঘন্টা, তাহলে এটা এর স্পিড বেরিয়ে গেল, ঠিক আছে? এবার আমি রিলেটিভ স্পিড বার করতে পারবো। s1 প্লাস s2 প্লাস কেন? কারণ অপোজিট ডিরেকশনে যাচ্ছে বলে, সেম ডিরেকশনে গেলে মাইনাস হতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে d6 প্লাস d/4 কত হবে? এদের এলসিএম হয়ে যাবে 12, কতবার যাবে? 2d, আর এখানে যাবে 3d, কত বেরোলো? 5d/12, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই ফর্মুলাটার উপরে কাজ করি। টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তাহলে এস আর এর ভ্যালু আমি জানি, আর ডি তো আমি ডি অ্যাজিউম করেই রেখেছি এখানটাতে, ঠিক আছে? তাহলে টি ইজ ইকুয়াল টু d/5d, আর এই 12টা নিচে আছে, নিচেরটা উপরে চলে যাবে, রাইট? তাহলে ডি দিয়ে ডি ক্যান্সেল, 12/5 এটা আমার বেরিয়ে গেল টাইম। 5 দিয়ে কতবার যাবে? 2 বার কমপ্লিটলি যাবে, আর 2/5 পড়ে থাকবে। একটু আগেই আমি দেখালাম যে এরকম যেগুলো ফ্যাক্টরে থাকে তাদেরকে আমি যদি মিনিটে কনভার্ট করতে চাই, তাহলে 60 দিয়ে গুণ দেব,
কত হয়ে যাবে, 12 2 24, তাহলে 2 hours 24 minute এটা লাগবে টাইম আমার 7টা থেকে। তাহলে 7-এ 2 ঘন্টা যোগ করলে হয়ে যাবে 9টা, 9টা 24, তাহলে এখানে অপশন সিতে রয়েছে এটা। ঠিক আছে, খুব ইজি ওয়েতে বোঝালাম এটাকে। এর একটা লেন্দি ওয়েও আছে যেখানে তোমাকে ওই ডিকে ব্রেক করে করে যোগ করতে হবে, সেটা প্রসেস ফলো করাটা উচিতও না, আর সেটা শিখেও কোনো লাভ নেই, মানে মাইন্ডে জাস্ট লোড করাই হবে সেই জিনিসটাকে। জাস্ট আমরা করলাম কি, একটা জাস্ট কুইক রিক্যাপ দেখে নিই। প্রথমে আমরা এখানে এই জিনিসটা তোমাকে বোঝালাম আমি ডায়াগ্রামটা দিয়ে, তারপরে এখানে জাস্ট আমি রিলেটিভ স্পিডের ফর্মুলা লিখলাম, আর প্রত্যেকটা সিঙ্গেল ট্রেনের আমি কিন্তু এখানে স্পিড বার করে নিলাম, আর জাস্ট এখানে আমি রিলেটিভ স্পিডটা বার করলাম। এটা বার করার পরে এই ফর্মুলাকেই কিন্তু আমি মডিফাই করলাম, আর ভ্যালু পুট করে আমার অ্যান্সার আমি পেয়ে গেলাম। ঠিক আছে, জাস্ট 3টে স্টেপে তোমার এখানে কাজ হয়ে যাচ্ছে। আর যখন এটা তুমি বুঝিয়ে করবে না, মানে জাস্ট নিজের মনে মনে করবে, আরও কিন্তু স্পিডটা ফাস্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি অঙ্কটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমরা এবার নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন বলছে, অজয় ইজ অ্যাজ মাচ ইয়াঙ্গার টু বিজয় অ্যাজ হি ইজ ওল্ডার টু তরুণ। ইফ দ্য টোটাল এজ অফ বিজয় অ্যান্ড তরুণ ইজ 48 years, হাউ ওল্ড ইজ অজয়? ঠিক আছে, তো প্রশ্ন কি বলছে যে ইকুয়েশনগুলো আমরা একটু সাজিয়ে নিই। প্রথমে বলছে যে অজয় বিজয়ের থেকে ততটাই ছোট আছে যতটা অজয় তরুণের থেকে বড় আছে, মানে বলতে চাইছে যে অজয় এখানে মাঝামাঝি কোথাও আছে, তো অজয় ছোট আছে বিজয়ের থেকে, ততটাই ছোট আছে যতটা কিনা তরুণের থেকে সে বড় আছে। সাপোজ এক্স ছোট আছে বিজয়ের থেকে, তাহলে এক্স কিন্তু বড় হবে তরুণের থেকে। এক্সটা কিন্তু তুমি বয়স ধরে নিতে পারো, যা খুশি ধরে নিতে পারো। ঠিক আছে, তো এটাকে এইভাবেও সলভ করতে পারি তাড়াতাড়ি, কারণ আমি এখান থেকে অবজার্ভ করতে পারছি যে অজয়ের এজটা হয়ে যাবে 2x, আর 2x আমাকে 48 দিয়েছে, তো 24 হয়ে যাবে। এখান থেকে আমি অবজার্ভ করতে পারছি জিনিসটাকে, বাট এই ওয়েতে অনেকেই তোমরা বুঝতে পারবে না। যদি বুঝে থাকো তো খুব বেস্ট আছে, তাহলে তো 1 সেকেন্ডের অঙ্ক এটা। যদি না বুঝতে পারো তাহলে ইকুয়েশন ফর্ম করে কিন্তু এটাকে সলভ করা যেতে পারে। কিভাবে? আমাকে প্রথম ইকুয়েশনে দিয়েছে যে বিজয় আর তরুণের বয়স হচ্ছে 48। ঠিক আছে, প্রথম ইকুয়েশন এটা। নেক্সট কি বলছে যে অজয় বিজয়ের থেকে ততটাই ছোট যতটা অজয় তরুণের থেকে বড়। তার মানে হচ্ছে বিজয় মাইনাস, এখানে বিজয় বড় আছে তার জন্য বিজয় লিখলাম প্রথমে, বিজয় মাইনাস অজয় সমান সমান অজয় মাইনাস তরুণ। ঠিক আছে, এখানে আমি যে জিনিসটা তোমাকে বোঝাবার চেষ্টা করছিলাম সেটাই কিন্তু আমি এখানে এই ইকুয়েশনে লিখলাম। এই ইকুয়েশনটাকে আমরা আরও একটু মডিফাই করতে পারি। কিভাবে? এখানে ভি থাকলো, টি যদি এখানে আসে তাহলে হয়ে যাবে প্লাস, আর এখানে এ যদি যায় তাহলে এও হয়ে যাবে প্লাস। কত হয়ে গেল? ভি টি ইকুয়ালস টু 2a। ঠিক আছে, এই 2a বলো বা 2x বলো বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে ভিটি আমরা জানি কত হবে, 48, 2a, রাইট? কেটে গেল, কত হলো? 24। অপশন সি হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে, জাস্ট আমরা কোশ্চেনে যা বললো সেই মতো আমরা এখানে এই কোয়েশ্চেনটা ফর্ম করলাম, আর আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। এইটুকুটাই এখানে ল্যাঙ্গুয়েজের খেলা দিয়েছে, অ্যাজ মাচ ইয়াঙ্গার। এটা যদি কেউ বুঝে থাকো তাহলে অঙ্কটা কিন্তু কোনো কঠিন না। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এক্স হ্যাজ মান্থলি ইনকাম অফ 25,000, হি স্পেন্ড 10% অন এডুকেশন। ঠিক আছে, 20% অফ রিমেনিং, মানে এই 10% খরচ করার পরে যা 20% বাঁচছে সেটার 20% সে খরচ করে দিচ্ছে বাড়ি ভাড়া দিয়ে। তারপরে যে ওর হাতে টাকাটা বাঁচছে সেটার 15% সে খরচ করে দিচ্ছে, খরচ না, সেটাকে সে ডিপোজিট ইন সেভিং স্কিম, কোনো সেভিং স্কিম নিয়েছে সেটার মধ্যে ইনভেস্ট করে দিচ্ছে সে। এবার যেই টাকাটা বাঁচলো সেটা কিন্তু সে খাওয়ার আর তার জামা কাপড়ের উপরে খরচ করে দিল। তাহলে টোটাল ইনকামের, এই টোটাল 25,000-এর হাউ মাচ পার্সেন্ট অফ ইনকাম ডাজ হি স্পেন্ড অন ফুড অ্যান্ড ক্লোথস? তাহলে টোটাল এই মানে ওর ইনকামের কত পার্সেন্ট সে ফুড আর ক্লোথের উপরে ইনভেস্ট করলো বা স্পেন্ড করলো, খরচ করলো, সেটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, যা যা আমাদেরকে ইনফরমেশন দিয়েছে সেখানে আগে আমরা নিজের ডেটাগুলো বানিয়ে নিই। এখানটাতে 25,000 সম্পূর্ণ আছে, তার থেকে 10% সে এডুকেশনে খরচ করে দিল, তার মানে এবার 90% পড়ে রইল আমার কাছে। যা পড়ে রইল সেটার কিন্তু আবার 20% সে হাউজিং মানে বাড়ি ভাড়া দিয়ে দিল, তাহলে এবার 80% পড়ে থাকলো সম্পূর্ণ টাকার। তারপরে আবার সে
15% ইনভেস্ট করে দিল, তাহলে এবার আমার কাছে 85% পড়ে রইল। ঠিক আছে, পার্সেন্টেজ সরাতে গেলাম আর আমি 100 নিচে যোগ করতে গেলাম। এটা হচ্ছে এর শর্টকাট মেথড। তাহলে এবার আমি এটাকে সলভ করলে পেয়ে যাব কি, এটাকে সলভ করলে আমি পেয়ে যাব যে কতটা সে ফুড অ্যান্ড ক্লোথের উপরে ইনভেস্ট করেছে। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করে নেওয়া যাক। এখানে দুটো জিরো আর এখানে একটা জিরো, এই তিনটে জিরো কেটে গেল, এখানে একটা জিরো আছে, এটা কেটে গেল, এখানে একটা জিরো আছে, এটাও কেটে গেল। ঠিক আছে, আচ্ছা, 5 5 25 আর 5 2 10, এটাও কেটে গেল। 2 আর এটা 8 কেটে যাবে 4 টাইমস। ঠিক আছে, কত হচ্ছে এখানে 45, 45 আর 4 180, 180। 9 5 আর 4 আমি গুণ করলাম। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই 85। এই টাকাটা, এখানে যা টাকা আছে এই টাকাটা কিন্তু আমরা ফুড অ্যান্ড ক্লোথের উপরে ইনভেস্ট করেছিলাম বা স্পেন্ড করেছিলাম। তো ফুড অ্যান্ড ক্লোথের উপরে আমরা যা খরচ করেছি সেটা 25,000-এর কত পার্সেন্ট আছে এটাই আমাদের জিজ্ঞেস করছে। তো আমরা যখন কাটাপিটা করতেই হবে তো আর গুণ করে কি হবে, তার জন্য আর গুণ করলাম না। 5 5 25, 5 17 85। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার ওয়েতে লিখে নিই তাহলে এবার। 18 ইন্টু 17 ডিভাইডেড বাই 5, এটা আমার কাছে পড়ে রইল। ঠিক আছে, তো 17 18, 17 17 হয়ে যাচ্ছে 289, আর তার মধ্যে আরও 17 যোগ করে দিই, তাহলে হয়ে যাবে তোমার 306 ডিভাইডেড বাই 5। কত হয়ে যাবে 5 6 30, আর এখানে যাবে একবার 0.2। অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে, জাস্ট এইটুকুটাই আমাদের সলভ করতে হতো, বাদ বাকি তো দেখো নিজে নিজেই হয়ে গেল। ঠিক আছে, ইজি ছিল এই অঙ্কটাও। আচ্ছা, এটা একটা লং মেথড হয়, সেটা যদি কারো মানে এই জিনিসটা যদি কারো ক্লিক না করে সে কিন্তু তাহলে লং মেথড প্রসিড করতে পারে। কিন্তু ওটা সত্যি কথা বলতে যখন তোমার মাইন্ড আর কাজ করছে না তখনই ফলো করো, আদারওয়াইজ তো এটাই বেস্ট অপশন আছে। কি হয় সেখানে দেখিয়ে দিচ্ছি তোমাকে একবার। 25,000 খরচ করলো রয়েছে ওর হাতে, সেখান থেকে সে 10% খরচ করে দিল। কত করে দিল মানে 2,500। তোমাকে এখানে কিন্তু পার্সেন্টেজ ক্যালকুলেশনটা ফাস্ট রাখতে হবে, মানে জাস্ট তুমি দেখেই বলে দিতে পারো তাহলেই পারবে এইটা ফলো করতে, আদারওয়াইজ কিন্তু পারবে না। ঠিক আছে, আচ্ছা হলো, এখান থেকে মাইনাস করে দিলাম কারণ এটা হচ্ছে এক্সপেন্ডিচার আর এটা হবে তার অ্যামাউন্ট। ঠিক আছে, যা টাকা ওর হাতে পড়ে রইল সেটার আবার কি করলো সে 20% এবার আবার খরচ করে দিল। 20% কত হবে 2225, 2250, 4500, রাইট? কত হয়ে যাবে, তো 18,000 টাকা এবার ওর কাছে পড়ে থাকবে। ঠিক আছে, এই 18,000-এর মধ্যে থেকে সে 15% আবার খরচ করে দিচ্ছে নিজের সেভিং ডিপোজিটের উপরে। তো কত থাকবে এখানে 15%, তাহলে 1800 আর 900 কত হলো 2700, রাইট? 2700 কত হলো 1600, এই 16,000, 16,000 থেকে গেল 700, 15,000, 15,300 টাকা ওর কাছে পড়ে রইল। ঠিক আছে, আর কিছু খরচ করেছে এবার ক্লোথের উপরে, তো ক্লোথের উপরে সে 15,300 টাকা খরচ করেছে। এই 15,300 টাকা 25,000-এর কত পার্সেন্ট হয় সেটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, তুমি কাটাপিটা করে দেখে নেবে। 25 6 150, ঠিক আছে, আর রইল এখানে কত, আচ্ছা এই জিরোটা কাটা গেছে, রাইট? 30 রয়েছে, তো 25 একে 25, পড়ে রইল 5 2, সেম অ্যান্সার চলে এলো আবার। এটাও দেখো আমি তাড়াতাড়ি এই জন্য করতে পারলাম কারণ আমি দেখে পার্সেন্টেজ ইজিলি বার করতে পারছি। তুমিও যদি সেটা পারো তাহলে ঠিক আছে, তুমি এই মেথডটা ফলো করো না, কিন্তু আমি বলবো এই মেথডটা খুব সেফ মেথড। ঠিক আছে, এই মেথডের তুলনায় এই মেথডটা কিন্তু সেফ মেথড। এখানে তুমি জাস্ট ক্যালকুলেট করছো, আর এখানে তোমাকে মাইন্ডে রাখতে হচ্ছে যে এর 10% এত আছে তাহলে এতটা হতে হবে, তখন তুমি এটাকে পারবে করতে। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। আ ট্রেন রানস ফর 2 hours অ্যাট এ স্পিড অফ 35 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, একটা ট্রেন 2 ঘন্টা যাচ্ছে 35 কিলোমিটারের পার আওয়ারের স্পিডে, তারপরে হচ্ছে সে 3.5 ঘন্টা যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারের স্পিডে, আর তারপরে বলছে 2.5 ঘন্টা যাচ্ছে 70 কিলোমিটার পার আওয়ারের স্পিডে। তো ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ট্রেন। অ্যাভারেজ স্পিড বলেছে, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি হয়? অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে,
তো প্রথমে আমরা টোটাল ডিস্টেন্সটা বার করে নিই। টোটাল ডিস্টেন্স কী করে বার করব? প্রথমে আমরা দেখছি যে 2 ঘন্টা গেছে 35 কিলোমিটার পার আওয়ারের স্পিডে, তার মানে 70 কিলোমিটার সে কভার করেছে, রাইট। নেক্সট হচ্ছে 3.5 ঘন্টা, তো 3.5 ঘন্টা মানে হচ্ছে 7/2 মাল্টিপ্লাইড বাই 60, কত হবে? কাটাপিটা করে 30 হয়ে গেল। 210 কিলোমিটার তারপরে ট্রাভেল করেছে। তারপরে বলছে কি 2.5 ঘন্টা মানে 5/2 মাল্টিপ্লাইড বাই 70, কত হবে এখানে? 35, আর 35 5-এ কত হয়? 175, ঠিক আছে। তাহলে এটাকে যোগ করে দিই, আমি আমার টোটাল ডিস্টেন্স পেয়ে যাব। 7 7 14 আর 1 15, 1 4 4 5 5, এটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। টোটাল টাইম কি আছে? টোটাল টাইম হচ্ছে 2 hour প্লাস 7/2 প্লাস 5/2, ঠিক আছে। এটাকে আমি এলসিএম নিয়ে নিই। 4 5 5, নিচে কি রইবে? 2 হয়ে যাবে এলসিএম, 2 হয়ে যাবে এলসিএম। আর এখানে কত হবে? 2 2 4 প্লাস 7 প্লাস 5, 7 5 12, 12 4 16, আর এই 2টা চলে যাবে ওপরে, ঠিক আছে। এখানেই আমি জাস্ট লিখে দিলাম, না থাক, আবার অনেকে তোমরা দেখলে গুলিয়ে যাবে, নিউ আমি লিখে দিচ্ছি এখানে। কত হলো এখানে? 16 হলো না? 16 মাল্টিপ্লাইড বাই 2, 8 8 দিয়ে কাটবো, 8 5 40, 40, 5 ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল, তো কত হলো? 8 6 48, পড়ে থাকবে কত? 7 পড়ে থাকবে, রাইট। 7 তো যাবে না, পয়েন্ট লাগাবো, তো 56 পয়েন্ট সামথিং আসবে। অপশন ডিতে রয়েছে 56.87, আর বাদ বাকি কোনো অপশানে নেই বলেই আমি ডিটাকে চোখ বন্ধ করে দাগ দিয়ে দিলাম। যদি আরও কোনো কিছু থাকতো তাহলে আমি ফার্দার সলভ করতাম সেটাকে, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন, আর আজকের এটা লাস্ট প্রশ্ন আছে, তারপরে আমরা আরও বাদ বাকি কোশ্চেন্স আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। A reduction of 20% in the price of apple enable a buyer to get 1 dozen more for 50 rupees. Find the reduced price per dozen of apple. ঠিক আছে, সেই একই কনসেপ্ট এখানে, কনজামশন ইন্টু প্রাইস ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। কি বলছে এখানে? ফর্মুলাটা জাস্ট তোমাদেরকে মনে করাবার জন্য, এটাকে খুব একটা আমরা ইউজ করব না এখানে। কি বলছে যে আপেলের দাম 20% কমে যাওয়ার ফলে এখন 50 টাকাতেই সে 1 ডজন বেশি, কি বলেছে, আপেল না কলা, ওকে আপেল আছে, 1 ডজন বেশি আপেল পাচ্ছে। তো বর্তমান যে রেডিউসড প্রাইস আছে সেটার মানে কতটা, পার ডজন আপেল কতটা দামে বিক্রি হচ্ছে সেটা বলতে হবে। এখানে দেখো 20% বলেছে, তো এটাকে ফ্যাক্টরে যদি কনভার্ট করি তাহলে কত হবে? 1/5, 1/5। তাহলে এই 1/5 থেকে আমি বলতে পারি যে আগেকার দাম যদি 5 টাকা ছিল, সাপোজ 5 টাকা ছিল, তো এখন কিন্তু 1 ইউনিট কমে গেছে, তার মানে এখন হয়েছে 4 টাকা। এটা হয়ে গেল তোমার প্রি প্রাইস, আর এটা হয়ে যাবে তোমার প্রেজেন্ট প্রাইস, ঠিক আছে। আর আমরা খুব ভালো মতো জানি প্রাইস যে রেশিওতে মানে চেঞ্জ হয়, তার জাস্ট রিভার্স রেশিওতে কিন্তু কোয়ান্টিটি চেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে কোয়ান্টিটি আগে ধরে নাও 4 পেতো, বর্তমানে 5 পাচ্ছে, কারণ এক্সপেন্ডিচার তো আমাকে সেম রাখতে হবে না। তাহলে 5 4 20 আর 4 5 20, তাহলেই কিন্তু আমার এক্সপেন্ডিচারটা সেম থাকছে, ঠিক আছে। কি বলেছে এখানে প্রশ্নে? 50 টাকা, তাহলে এখানে 5 ডজন, আমি ধরে নিলাম 5 ডজনের দাম হচ্ছে 50 টাকা, তাহলে 50/5, 1 ডজনের দাম বেরিয়ে গেল 10 টাকা। এটা কিন্তু প্রেজেন্ট প্রাইস বা রেডিউসড প্রাইস, যাই বলো না কেন একই কথা। আর সেটাই আমাদের জিজ্ঞেস করেছিল, অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট উত্তর, ঠিক আছে। তাহলে এই কটা ছিল আজকের প্রশ্ন। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, কিছু বুঝতে পারোনি, কোনো ডাউট থাকে, বা কোনো তোমাদের সাজেশন থাকে, কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাকে জানাবে। যদি কোনো ডাউট থাকে তো সেটাকে আমি একটা সেপারেট ক্লাসে সলভ করানোর চেষ্টা করব। প্লে লিস্টে তুমি গিয়ে দেখে নিতে পারো পুরোনো ক্লাসগুলো, সেখানে আমি একটা ভিডিও শর্টকাটের প্রোভাইড করেছিলাম, স্কোয়ারের কী করে শর্টকাট তুমি বার করবে। যদি সেরকম ভিডিও তোমার আরও প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে, আমি সেই ধরনের ভিডিও কিন্তু আরও তোমাকে প্রোভাইড করে দেবো। অনেক শর্ট ট্রিক্স রয়েছে, মাল্টিপ্লিকেশন, আন্ডার রুট, স্কোয়ার রুট, কিউব রুট বা স্কোয়ার কিউব কী করে করতে হয়, সেই সমস্ত শর্টকাট আমি তোমাকে বৈদিক ম্যাথের থ্রুতে বুঝিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করোনি তো একটা হাম্বল রিকোয়েস্ট সবাইকে,
যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। প্রত্যেক দিন রাত 9টার দিকে কিন্তু আমাদের যেমন প্র্যাকটিস সেট চলছিল মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য, সেরকমই প্র্যাকটিস সেট মিসলেনিয়াসের ক্লাস চলছে রাত্রি 9টার দিকে। আর যেটা সকাল 9টায় হতো ম্যাথের ক্লাসটা, সেটাকেই কিন্তু শিফট করে 5টার দিকে করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।